আচ্ছা, আমাদের আজকের টপিক হচ্ছে সয়েল কম্প্যাকশন। ঠিক আছে, সয়েল কম্প্যাকশন বলতে আসলে কি বোঝাচ্ছে? আমরা যখন কোনো ধরনের কাজ করব সয়েলের উপরে, সেটা ইমব্যাঙ্কমেন্ট হোক, রাস্তা হোক, বাসা বাড়ি বানানো হোক, যে কোনো কাজ হোক, সেখানে আমার যে সয়েলটা থাকবে সেটাকে তো লুজ কন্ডিশনে রাখতে পারবো না। কারণ যদি লুজ কন্ডিশনে রাখি, তাহলে আস্তে আস্তে কি হবে, যখনই এর উপরে প্রেশার আসবে এটা কম্প্যাক্ট হবে। কথার কথা, আমার সয়েল এভাবে করে ছড়ানো আছে, লুজ কন্ডিশনে আছে। এখন এর উপরে রাস্তা বানালাম, একটা গাড়ি আসলো, কথার কথা এই গাড়ির প্রেসারে সয়েলটা নিচে ডেবে যাবে। যখনই ডেবে যাবে উঁচু নিচু ভাবে ডাববে, এই রাস্তাটা উঁচু নিচু হয়ে যাবে। তাহলে তো আমার কি হলো, রাস্তা যখন উঁচু নিচু হবে সেখানে অ্যাক্সিডেন্টের সম্ভাবনা থাকে, স্ট্রেস ঠিক মতো ডিস্ট্রিবিউট হবে না, আলটিমেটলি আসলে আমার ক্র্যাকিং এবং ফেইলিয়ারটা খুব তাড়াতাড়ি আসবে। যাতে এই যে ভিতরে ভয়েডগুলো না থাকে সয়েলের ভিতরে, এই ভয়েডকে দূর করে দেওয়ার জন্যই আসলে আমরা কম্প্যাকশনটা করি। ঠিক আছে, একদম ডেন্সলি সয়েলটাকে আমরা সাজায় ফেলি, এর ভিতরে কোনো গ্যাপ থাকে না, যাতে এটা আরও যদি চাপ প্রয়োগ হয় এটা যাতে কম্প্যাক্ট আর না হতে পারে, বা ডেবে যেতে না পারে বাংলা ভাষায়। ঠিক আছে, এখন এই কম্প্যাকশনটা আমরা অনেকভাবে করতে পারি। এখানে বলে দিছে যে দেখেন, স্মুথ হুইল রোলার্স, মানে জাস্ট নর্মাল হুইল রোলারের মাধ্যমে, শিপস ফুট রোলার। আগে তো ধরা হতো যে শিপ বা ভেড়া দিয়ে হেঁটে যেত, তখন সেটা কম্প্যাক্ট হতো রাস্তার মাটিটা, সেই বেসিস করে শিপস ফুট রোলার, রাবার টায়ার রোলার, ভাইব্রেটরি রোলার, এগুলো ইউজ করা হয়। ঠিক আছে, ফিল্ডে সয়েল কম্প্যাকশনের মধ্যে। এর মধ্যে ভাইব্রেটরি যে রোলারটা, এটা মেনলি গ্র্যানুলার সয়েল অথবা স্যান্ড এই ধরনের জন্য বেশি ইউজ করা হয়। ঠিক আছে, ভাইব্রেটরি রোলারটা, এবং এই ধরনের কম্প্যাকশনকে বলা হয় ভাইব্রোফ্লোটেশন। আচ্ছা, এখন যদি একটু দেখি আমরা আমাদের কম্প্যাকশনের আসলে জেনারেল প্রিন্সিপালটা কি। মেন প্রিন্সিপালই সয়েলের ভিতরে আমরা জানি ওয়াটার থাকে, এয়ার থাকে, সলিড থাকে। এই এয়ার অংশটুকুকে পুরাপুরি রিমুভ করে দেওয়াটাই আমাদের কম্প্যাকশনের মেইন বেসিক কাজ। এবং এটার এয়ার যখন রিমুভ হয়ে যায়, সয়েলটা ডেন্স হয়, কম্প্যাক্ট হয়, এবং এটার জন্য মেকানিক্যাল এনার্জি লাগে। মেকানিক্যাল এনার্জিগুলোই আসলে রোলার বলতেছে আমি, বিভিন্ন ধরনের মেকানিক্যাল বা মেশিন ইউজ করে এটাকে কম্প্যাক্ট করব। ঠিক আছে, এখন এই যে ডিগ্রি অফ কম্প্যাকশনটা, এটা ডিপেন্ড করে যে কি পরিমাণ কম্প্যাকশন হলো সয়েলের ড্রাই ইউনিট ওয়েটের ভিত্তিতে। ঠিক আছে, আমরা কম্প্যাকশনটা মেজার করতে পারি ড্রাই ইউনিট ওয়েট এই সূচকের মাধ্যমে। যেরকম কথা ডিস্টেন্স আমরা মাপি লেন্থ দিয়ে, যে কত মিটার, সেরকম আমরা ড্রাই ইউনিট ওয়েট দিয়ে কম্প্যাকশনটা মাপতে পারি। এখন এই কম্প্যাকশনের জন্য নর্মালি দেখা যায় যে ওয়াটার অ্যাড করা হয়, এবং ওয়াটারটা স্মুথ মানে সফটেনিং এজেন্ট হিসেবে কাজ করে। ঠিক আছে, এই ওয়াটার পার্টিকেলের উপর দিয়ে সয়েলটা গড়ায় যায়, এবং এখানে তারপরে কম্প্যাক্ট হয়, ডেন্সলি প্যাকড স্ট্রাকচার বলা হয় এটাকে। ঠিক আছে, কম্প্যাকশনটাকে ডেন্সলি প্যাকড পজিশন বা স্ট্রাকচার বলতে পারতেছি, এবং একটার উপর আরেকটা স্লিপ কেটে তারপরে এটা কম্প্যাক্টেড হয়। এই ছবিটা যদি একটু দেখি, আমাদের এইটা ওয়াটার, আর বাকিগুলো সয়েল সলিড। ঠিক আছে, এখন যদি এক্স এক্সিস বরাবর আমি ময়েশ্চার কন্টেন্ট বা ওয়াটার নেই, মানে আমার সয়েলটাকে কম্প্যাক্ট করা লাগবে। এখন এখানে আমি কিছু ওয়াটার ইউজ করব, কারণ কথা স্যান্ড ঝুরঝুরা। এখন এটা আমার কম্প্যাক্ট করার জন্য অবশ্যই কি একটু পানি দিয়ে এটাকে কম্প্যাক্ট করতে হবে, বা ডেন্স স্ট্রাকচারে পরিণত করতে হবে। তাহলে এক্স এক্সিসে ময়েশ্চার কন্টেন্ট, আর ওয়াই এক্সিসে যদি আমি ইউনিট ওয়েট, ময়েস্ট ইউনিট ওয়েটটা দিই এবং সেখানে গ্রাফ আঁকি, তাহলে আমরা দেখতে পারবো যে ময়েশ্চার কন্টেন্ট বাড়ার সাথে সাথে আমার ইউনিট ওয়েটটা বাড়বে, একটা পর্যায়ে যাওয়ার পরে আবার কমে যাচ্ছে। এই যেটা পিক পাবো, এই পিকটাই আমার অপটিমাম ময়েশ্চার কন্টেন্ট। ঠিক আছে, যে মিনিমাম মানে বা ম্যাক্সিমাম এই পরিমাণ ময়েশ্চার কন্টেন্ট দিলে আমি ম্যাক্সিমাম ইউনিট ওয়েট পাবো। আর আমি জানি যে ম্যাক্সিমাম যদি ইউনিট ওয়েট পাই, এই ইউনিট ওয়েট দিয়ে আমি বুঝতে পারি যে আমার কম্প্যাকশনটা ম্যাক্সিমাম হয়েছে। ঠিক আছে, তাহলে আমার এই পিকটা মেজার করাটা জরুরি। আমরা জিওটেক ল্যাবে এই কম্প্যাকশনের টেস্টটা করব। ঠিক আছে, স্ট্যান্ডার্ড প্রক্টর টেস্ট, মডিফাইড প্রক্টর টেস্ট, এগুলো আমরা পড়বো। আমাদের এই টপিকটা স্ট্যান্ডার্ড প্রক্টর টেস্টের মধ্যে। এখানে আসলে কি করা হয়, আমি প্রথম এই জিরো কন্ডিশনে কোনো ধরনের পানি নাই। ঠিক আছে, তাহলে এই জিরো কন্ডিশনে আমার ময়েস্ট ইউনিট ওয়েট, এটা গামা বলছি, এই গামাটা হয়ে যাবে ড্রাই ইউনিট ওয়েটের সমান, কারণ এখানে কোনো পানি নেই, ময়েস্টও যা ড্রাইওটা সেম কন্ডিশন।
আমার হচ্ছে যখন W1 এবং W2 পরিমাণ আমি পানি দিব, তখন আসলে এই গামাটা হয়ে যাবে W2 মানে গামা 1 গামা 2 সেটার বেসিসে, ঠিক আছে, যে পরিমাণ পানি তার জন্য ময়েস্ট ইউনিট ওয়েট। আচ্ছা, এখানে দেখেন আমি বলতে পারতেছি যে আমার টোটাল ড্রাই ইউনিট ওয়েটটা হবে হচ্ছে 0, মানে যখন কোনো পানি ছিল না সেটার জন্য ইউনিট ওয়েট প্লাস এই যে পানি আমি যে দিলাম সেটার জন্য যে ডিফারেন্সটা আসলো, সেই দুইটা সমষ্টি হচ্ছে আমার টোটাল অপটিমাম ইউনিট ওয়েট বা এই পিক যেই হচ্ছে ইউনিট ওয়েট সেটা পাচ্ছি, ঠিক আছে। এই পিকের এক্স এক্সিস হচ্ছে অপটিমাম ময়েশ্চার কন্টেন্ট, আর ওয়াই এক্সিসে আমি যেটা পাবো সেটা হচ্ছে ম্যাক্সিমাম ইউনিট ওয়েট, ঠিক আছে, ম্যাক্সিমাম গামা। আর এক্সিসে যেটা পাবো সেটা হচ্ছে অপটিমাম ময়েশ্চার কন্টেন্ট, মানে ম্যাক্সিমাম লেভেল বা হচ্ছে সেই পর্যাপ্ত পরিমাণ হচ্ছে ময়েশ্চার যেটাতে আমি ম্যাক্সিমাম আমি ইউনিট ওয়েটটা পাচ্ছি বা ড্রাই ইউনিট ওয়েটটা পাচ্ছি। এবং এই টেস্টটাকে আমি বলতেছি হচ্ছে প্রক্টর কম্প্যাকশন টেস্ট। আচ্ছা, প্রক্টর মেইনলি দুইভাবে করা যায়, স্ট্যান্ডার্ড প্রক্টর টেস্ট আর হচ্ছে মডিফাইড প্রক্টর টেস্ট। স্ট্যান্ডার্ড প্রক্টর টেস্টের ক্ষেত্রে দেখেন মোল্ডের দুই ক্ষেত্রেই মোল্ডের ভলিউমটা সেম থাকে 9/4 সেন্টিমিটার কিউব, আর ডায়ামিটার হচ্ছে 101.6 মিলিমিটার ডায়ামিটার। আর হচ্ছে প্রত্যেকটা ক্ষেত্রেই হচ্ছে 25টা করে ব্লো দেওয়া হয় প্রতি লেয়ারে। আমাদের স্ট্যান্ডার্ড যে প্রক্টর টেস্ট, এখানে দেখেন এই যে হ্যামারের মতো থাকে, এই হ্যামারের ওয়েটটা থাকে হচ্ছে 2.5 কেজি, আর মডিফাইড যেটা সেটা আরেকটু ভারী, সেটা থাকে হচ্ছে 5 কেজি, ডাবল থাকে। আর আমাদের ড্রপ হচ্ছে স্ট্যান্ডার্ড প্রক্টর টেস্টের ক্ষেত্রে 12 ইঞ্চি উপর থেকে আমি এই মেশিনটাকে ছেড়ে দিব, টেনে ছেড়ে দিব, তখন হচ্ছে কি হবে চাপে, মানে 2.5 কেজি চাপ এখানে ধরলাম হচ্ছে মাটি রাখবো আমি, এই যে এটার ভিতরে মাটিগুলো রাখবো, আর এর উপরে হচ্ছে এই মেশিনটা থাকবে, এটা আমি উপরে টেনে ছেড়ে দিব এবং এটা ফল করবে 12 ইঞ্চি উপর থেকে ফল করতেছে। এই ভারী, কত ভারী, 2.5 কেজি ভারী এই হ্যামারটা। এবং এটা 3 লেয়ারে হচ্ছে আমি সয়েলটাকে দিব, এবং সয়েলটা আস্তে আস্তে কি হবে, এই যে 2.5 কেজির ভারে নিচে হচ্ছে কম্প্যাকশন হতে থাকবে। স্ট্যান্ডার্ড প্রক্টর টেস্টের ক্ষেত্রে 2.5 আর উচ্চতা হচ্ছে 12, আর মডিফাইডের ক্ষেত্রে হচ্ছে 5 কেজি হবে ওজন, আর হাইট হবে হচ্ছে 18 ইঞ্চি উপর থেকে। স্ট্যান্ডার্ডের তুলনায় মডিফাইডের যেহেতু ওজন বেশি, এটা বেশি ডেন্স করতে পারে আমার সয়েলটাকে, এবং যেখানে আসলে লোড বেশি বা ডাইনামিক স্ট্রাকচার হবে, ডাইনামিক লোডিং থাকবে, সেই ক্ষেত্রে হচ্ছে আমরা মডিফাইড প্রক্টর টেস্ট করি, আর নর্মাল কেসেসের জন্য হচ্ছে স্ট্যান্ডার্ড প্রক্টর টেস্ট করি। অথবা যেখানে ক্লে সয়েল সেখানে স্ট্যান্ডার্ড প্রক্টর টেস্ট করি, কারণ ক্লেতে আসলে পানি পরিমাণ যেহেতু বেশি থাকে, মডিফাইড যদি করি আসলে সেটা হবে না, কারণ বেশি ওজন দিলে ক্লে সয়েলটা ছুটে চলে যাবে। এর জন্য আমরা স্ট্যান্ডার্ড প্রক্টর টেস্ট করি ক্লের জন্য, স্যান্ডের জন্য দেখা যায় যে মডিফাইড বেশি করা হয়, বা যেখানে আমার ডাইনামিক লোডিং সেখানে হচ্ছে মডিফাইড প্রক্টর টেস্টটা বেশি করা হয়। আমরা ল্যাবে যখন করবো এটা আরও সম্পর্কে জানবো, ল্যাবে দুইটাই হয়তো করবো আমরা। এখন কিছু আমাদের সূত্র আছে যে প্রত্যেকটা টেস্টের ক্ষেত্রে আমরা ময়েস্ট ইউনিট ওয়েট, মানে ভেজা অবস্থায় ইউনিট ওয়েট বের করতে পারি। সেটা কীভাবে বের করবো আমরা জানি, ইউনিট ওয়েটের সূত্র হচ্ছে ওজন ডিভাইডেড বাই ভলিউম। এই ভলিউমটা কি হবে, যেহেতু এটা ময়েস্ট কন্ডিশন, এখানে এর জন্য ময়েস্ট কন্ডিশনের ভলিউমটা আমরা নিচ্ছি, ঠিক আছে, বা ভলিউম অফ মোল্ড, মোল্ডের ভিতরে যেটা থাকবে সয়েলটা সেটা। আর ডাব্লিউ হচ্ছে কম্প্যাক্টেড সয়েল, যেটা আমার কম্প্যাক্ট হয়ে গেল সেটার ওয়েট, সেই সয়েলের ওয়েট। তাহলে আমরা সেটা আসলে কীভাবে পাই, মোল্ডের ওয়েটটা তো আমরা জানি, ঠিক আছে, মোল্ডের ওয়েটটা আমরা খালি অবস্থায় নিতে পারি। তারপর হচ্ছে কম্প্যাকশন হওয়ার পরে আমি এই যে এই হ্যামারটা হ্যামারিং করার পরে মোল্ডের ভিতরে সয়েল সহ এটাকে ওজন নিব। তারপর এই দুইটার যদি ডিফারেন্স করি, মোল্ডে সয়েল ভরা অবস্থায় ওজন মাইনাস যদি মোল্ডের ওজন করি, তাহলে আমি পেয়ে যাব সয়েলের, কম্প্যাক্টেড সয়েলের ওজন ডিভাইডেড বাই হচ্ছে মোল্ডের ভলিউম। সেটা সবসময় কনস্ট্যান্ট দুইটা প্রক্টর টেস্টের জন্যই, স্ট্যান্ডার্ড হোক আর মডিফাইড হোক, সেটা হচ্ছে 944 সেন্টিমিটার কিউব। ভলিউম আমি জানি, খালি ওয়েটটা বের করবো। আচ্ছা, এইটা হয়ে গেল আমাদের ময়েস্ট কন্ডিশনে ইউনিট ওয়েট। আর একটা আমার লাগবে ড্রাই কন্ডিশনে ইউনিট ওয়েট, সেটা দেখেন সূত্র বলে দিচ্ছে যে গামা টি ইকুয়ালস টু গামা ডিভাইডেড বাই 1 প্লাস ডাব্লিউ ডিভাইডেড বাই 100। ডাব্লিউ হচ্ছে আমাদের ময়েশ্চার কন্টেন্ট, পার্সেন্টেজে লিখবো, কারণ 100 দিয়ে যেহেতু ভাগ করতেছি, তাহলে ডাব্লিউ পার্সেন্টেজ আকারে 5%, 10%, 80%, 90%, ডাব্লিউ হচ্ছে পার্সেন্টেজ হিসেবে থাকবে।
তাহলে আমি সেখান থেকে গামা ডি পাবো। এই গামা ডিটাই আসলে আমার লাগবে, ঠিক আছে, কারণ ওয়াই এক্সিসে আমি গামা প্লট করবো আর এক্স এক্সিসে হচ্ছে ডাব্লিউ প্লট করবো। আচ্ছা, এখন সেই প্লটটা যদি দেখি, গ্রাফটা আসলে এরকম আসবে, ঠিক আছে। যে এটা আমরা কিভাবে করি, প্রক্টর টেস্টটা হচ্ছে স্ট্যান্ডার্ড প্রক্টর টেস্ট ASTM D698 অনুযায়ী করি। আবার অ্যাস্টো আছে, আমরা ASTM ফলো করি হচ্ছে জিওটেকনিক্যাল কোনো কাজে, আর যদি আমাদের রোডের জন্য হয় তাহলে আমরা অ্যাস্টো ফলো করব, তখন একই রকমই কাইন্ড অফ। আচ্ছা দেখেন, আমরা এক্স এক্সিসে নিচ্ছি হচ্ছে ডাব্লিউ ময়েশ্চার কন্টেন্ট, আর ওয়াই এক্সিসে নিচ্ছি হচ্ছে গামা ডি। গামা ডিটা আসলে এই যে সূত্র দিয়ে বের করে নিব। যদি প্লট করি তাহলে আমরা দেখবো যে এরকম একটা কার্ভ, উল্টা ইউ, এটাকে আমরা বলি হচ্ছে বেল্ট শেপ কার্ভ, বেল শেপড কার্ভ। এখানে যেই ডাব্লিউর জন্য এটা হচ্ছে আমাদের এই পিকটা পাচ্ছি, এই পিক পয়েন্টে গামাডি হচ্ছে আমাদের ম্যাক্সিমাম গামাডি, আর হচ্ছে এই ডাব্লিউ হচ্ছে অপটিমাম ময়েশ্চার কন্টেন্ট, ঠিক আছে। এই জিনিসটাই আমার আসলে বের করা লাগে গ্রাফ এঁকে, যে আমাদের ম্যাক্সিমাম গামা কত, আর হচ্ছে মানে ম্যাক্সিমাম ড্রাই ইউনিট ওয়েট বা গামা ডি কত, আর অপটিমাম ময়েশ্চার কন্টেন্ট কত। এই পিক থেকে আমি এক্স আর ওয়াই এর ভ্যালুটা পেয়ে যাচ্ছি। এখানে আর একটা জিনিস হচ্ছে আমাদের আঁকা আছে, সেটা দেখেন, এই যে লাইনটা, এটাকে বলা হয়, এটা খুব ইম্পর্টেন্ট, জিরো এয়ার ভয়েড কার্ভ, ঠিক আছে, জিরো এয়ার ভয়েড কার্ভ। এই জিনিসটা কি, আমরা যখন কম্প্যাকশন করব ফিল্ড কন্ডিশনে আসলে কখনোই 100% এয়ারটাকে আলাদা করা যায় না বা এয়ারটাকে বাদ দেওয়া যায় না। কিছু এয়ার একটু 1-2% হলে কথার কথা থাকবে, ঠিক আছে। যখন পুরাপুরি কথার কথা থিওরিটিক্যালি ধরা হয়েছে, যে থিওরিটিক্যালি যদি পুরাপুরি আমার এয়ারটা ভ্যানিশ হয়ে যায় তাইলে আমি আসলে কার্ভটা এরকম পাবো, কিন্তু আমাদের যেহেতু পুরাপুরি সম্ভব না, তাহলে আসলে আমি এই যে উল্টা ইউ আকারে বা বেল শেপ কার্ভ পাচ্ছি, এবং এই ক্ষেত্রে আমার হচ্ছে ভয়েডটা কিছু না কিছু থেকে যাচ্ছে। আর একটা জিনিস সবসময় এর জন্য বলে, এই জিরো এয়ার ভয়েড যেহেতু ম্যাক্সিমাম কন্ডিশন, এর বেশি কম্প্যাকশন আসলে মানে 100% কম্প্যাকশন অবস্থায় হচ্ছে জিরো এয়ার ভয়েড। আমার গ্রাফ যখন আঁকবো কোনো পয়েন্টই এই যে জিরো এয়ার ভয়েডের যে লাইনটা, এটাকে ক্রস করে ডান দিকে যাবে না, ঠিক আছে, বা এর উপরে আসলে সমাপাতিত হবে না, কারণ আমার ফিল্ড লেভেলে কখনই 100% এয়ারকে বাদ দেওয়া যায় না। তাহলে সবগুলো পয়েন্টই আসলে আমার কি থাকবে, নিচে থাকবে। এয়ার ভয়েড লাইনে, জিরো এয়ার ভয়েড লাইনের সবগুলাই কি থাকবে, নিচে বা বামে থাকবে, ডানে কখনোই যাবে না, ইম্পসিবল। এখানে সেটাই বলছে। এখন একটু দেখি আমরা আসলে এই জিরো এয়ার ভয়েডটা কিভাবে ড্র করব। আমি তো এই ইকুয়েশন 6.2 দিয়ে ডাব্লিউ এর জন্য গামা ডিটা বের করতে পারবো, এবং সেটার জন্য আমি প্লটও করতে পারবো এই নিচের এই বেল শেপ কার্ভটা। আমি জিরো এয়ার ভয়েড এই কার্ভটা কিভাবে আঁকবো, এটাও তো আমাকেই আঁকতে হবে। সেটা যদি একটু দেখি, এটাও সূত্র দিয়ে আঁকা যাবে। দেখেন, আমরা যখন ফেজ রিলেশনশিপ দেখছিলাম তখন গামাটির একটা সূত্র দেখছিলাম, যে গামাটি ইকুয়ালস টু জিএস গামা ডাব্লিউ ডিভাইডেড বাই 1 প্লাস ই। ই হচ্ছে আমার কি ছিল, ভয়েড রেশিও ছিল। আরেকটা আমি জানি যে এসই ডিগ্রি অফ স্যাচুরেশন এস ইকুয়ালস টু এসি ইকুয়ালস টু জিএস গামা ডাব্লিউ। আমি যদি জিএস ডাব্লিউ, এখন যদি আমি ই এর জায়গায় এইখান থেকে ভ্যালুটা দেই, তাহলে আমি আসলে পাচ্ছি 6.3 এই ইকুয়েশন। এখানে আসলে কি কি আছে, জিএস হচ্ছে আমাদের সয়েলের স্পেসিফিক গ্র্যাভিটি। একটা সয়েলের জন্য স্পেসিফিক গ্র্যাভিটি নির্দিষ্ট থাকবে, ঠিক আছে, ধরলাম 2.65 বা যে কোনো একটা নির্দিষ্টই থাকবে, 69। তাহলে জিএস একটা কনস্ট্যান্ট ভ্যালু বাদ দিলাম, গামা ডাব্লিউ পানির জন্য কনস্ট্যান্ট, সেটাও বাদ দিলাম, 9.8 কিলো নিউটন পার মিটার কিউব, অথবা হচ্ছে 6.2 পাউন্ড পার ফিট কিউব, 62.4 পাউন্ড পার ফিট কিউব গামা ডাব্লিউ এর ভ্যালু। অথবা হচ্ছে যদি আমি এসআই এককে বলি 9.8 কিলো নিউটন পার হচ্ছে মিটার কিউব। আচ্ছা, তাহলে আমাদের এই দুইটা জিনিস কনস্ট্যান্ট, বাদ চলে গেল। ডাব্লিউ হচ্ছে আমার পানির পরিমাণ, সেটা তো এক্স এক্সিসে দিচ্ছি। আর হচ্ছে এস কি, আমার ডিগ্রি অফ স্যাচুরেশন, মানে আমি কতখানি এর ভিতরে পানি আছে সেটা, ঠিক আছে। এখন এস এর ভ্যালু বা ডিগ্রি অফ স্যাচুরেশনের ভ্যালু 100%, সেটা দিয়ে বোঝাচ্ছে আমার পুরাটাই পানি দ্বারা পূর্ণ। ভয়েডে যেই পরিমাণ ভয়েড ছিল পুরাটাই পানি দ্বারা পূর্ণ।
তাহলে এস 100% মানে এখানে আসলে কোনো এয়ার নেই, এটাই আসলে জিরো এয়ার লাইন বা জিরো এয়ার ভয়েডের লাইন। এস যদি 90% হয় তাহলে এখানে আমার 10% এয়ার আছে, এস যদি 0% হয় তাহলে পুরাটাই এয়ার, সেটা বোঝাচ্ছে। তাহলে আমার ডিগ্রি অফ স্যাচুরেশন যখন আমি 100% ধরবো, তারপরে আমি মানে এস এর ভ্যালু যদি 100% ধরি বা পার্সেন্টেজ থেকে যদি আমি ভ্যালুতে আনি তাহলে 1 বসাবো, ঠিক আছে, নর্মাল দশমিক ডেসিমেলে 1 বসাবো, বসায় আমি যে লাইনটা পাবো বা যে সূত্রটা পাবো সেইটাই হচ্ছে দেখেন জেড এ বি, জিরো এয়ার ভয়েড লাইন, ঠিক আছে। তাহলে আমি এস এর ভ্যালু 1 বসায় আমি যে কার্ভটা ড্র করব সেটাই হচ্ছে আমাদের জিরো এয়ার ভয়েডের জন্য মানে ইউনিট ওয়েট পাবো, সেটা দিয়ে আমি গ্রাফ আঁকবো। তাহলে আমি এস এর ভ্যালু 1 বসায় আমি পাবো হচ্ছে গামা এ বি জিরো এয়ার ভয়েড, সরি জেড এ বি, গামা জেড এ বি পাবো। এই গামা জেড এ বির ভ্যালুটাই হচ্ছে আমি যদি ওয়াইতে বসাই, ডাব্লিউ পাবো একটা, এই ডাব্লিউর জন্য জেড এ বি বসাবো, সেটাই হচ্ছে আসলে ধরলাম এটা একটা পয়েন্ট, এটা একটা পয়েন্ট, এটা একটা পয়েন্ট, এই পয়েন্টগুলো লাইন টানবো যখন তখনই আমি পেয়ে যাব জিরো এয়ার ভয়েডের জন্য কার্ভ। গামা ডাব্লিউ তো পাচ্ছি, এস এর ভ্যালু হচ্ছে আমি 1 বসাচ্ছি, এই দুইটা বসায় বিভিন্ন ডাব্লিউর জন্য আমি বিভিন্ন গামা জেড এ বি পাবো, সেগুলাকে যদি আমি প্লট করে ড্র করি তাইলে আমি এই কার্ভটা পাবো, ঠিক আছে। এই ক্ষেত্রে আমার ধরে নিচ্ছি যে হচ্ছে জিএস এর একটা ভ্যালু 2.69, একটা ম্যাথ করলেই বুঝবো। গামা ডাব্লিউর ভ্যালু তো আমি বলে দিলাম, এস এর ভ্যালু 1 বসাবো। এখন এক্সপেরিমেন্টের সময় ডাব্লিউটা বিভিন্ন নেই যে কোন ডাব্লিউতে আমার গামার ভ্যালুটা কত, বিভিন্ন ডাব্লিউর জন্য আমি বিভিন্ন গামা পাবো, তারপর যদি ড্র করি সেখান থেকে আমি জিরো এয়ার ভয়েড লাইনটা পাবো। একটা ম্যাথ করব তাইলে আমরা হচ্ছে ক্লিয়ার হয়ে যাব। তার আগে কিছু ফ্যাক্টরস যদি দেখে নিই যে আমাদের কম্প্যাকশনের জন্য কি কি ফ্যাক্টরস আসলে ইফেক্ট ফেলতেছে, ঠিক আছে। আচ্ছা তাহলে দেখেন সয়েল টাইপ আসলে আমার নির্ভর করতেছে, আমার যে কম্প্যাকশনটা হবে সয়েল টাইপটা কীরকম সেটার উপরে আসলে আমার কম্প্যাকশনটা নির্ভর করতেছে, স্পেসিফিক গ্র্যাভিটি কীরকম, গ্রেন সাইজ কীরকম, তারপরে কি পরিমাণে ক্লে আছে, পার্টিকেল সাইজ কীরকম, শেপটা কীরকম, সব কিছুই আসলে আমার এই যে ম্যাক্সিমাম ড্রাই ইউনিট ওয়েট আর ময়েশ্চার কন্টেন্টের উপরে ভূমিকা পালন করে, ঠিক আছে। এখন যদি একটু এই ছবিটা দেখি, আমরা দেখছিলাম যে আমি যদি এখানে ডাব্লিউ আর এখানে যদি গামা ডি দেই তাহলে এটা হচ্ছে বেল শেপ, মানে প্রথমে বাড়বে তারপরে কমে যাবে, উল্টা ইউ এর মতো হবে। কিন্তু এই জিনিসটা শুধুমাত্র ক্লের জন্য মেনলি প্রযোজ্য। যদি ক্লে না হয়ে স্যান্ড হয় তাহলে গ্রাফটা এরকম হবে, ঠিক আছে, মানে প্রথমে একটু কমে যাবে শুরুতে, তারপরে আবার ইউ এর মতো হবে, ঠিক আছে। এই কমে যাওয়াটা কেন হয় স্যান্ডের জন্য, এটা আসলে ক্যাপিলারি টেনশন বা আমাদের এর ভিতরে সয়েলের ভিতরে যে হচ্ছে ময়েশ্চারটা থাকে, পানিটা থাকে, সেটা আসলে কিছুটা ক্যাপিলারি, মানে হচ্ছে টিউব যদি দেই পানির ভিতরে, পানি উল্টা শেপ হয় বা হচ্ছে টেনশন কাজ করে, আসঞ্জন বল, এই ধরনের বলের কারণে ক্যাপিলারি টেনশন ইফেক্ট বলে এটাকে। আমার হচ্ছে প্রথমে কমে যাবে পানি, মানে পানির এই ময়েশ্চার কন্টেন্টের কারণে হচ্ছে প্রথমে কমে যাবে তারপরে বেড়ে যাবে, ঠিক আছে। তা এটা শুধুমাত্র স্যান্ডের জন্য হয়, ক্লের জন্য হচ্ছে বেল শেপড হবে, এই যে উপরে দেখেন ক্লে ক্লে। আর যদি আমার হচ্ছে স্যান্ডের জন্য হয় তাইলে হচ্ছে প্রথমে কমবে তারপরে বাড়বে। আচ্ছা এই ম্যাথটা যদি করি আমরা মোটামুটি গ্রাফ আঁকাটা শিখবো, এই ম্যাথটা একটু দেখি আমরা। এখানে বলে দিছে ভলিউম অফ মোল্ড, এটা না বললেও আমরা সবসময় মাথায় রাখবো 944 সেন্টিমিটার কিউব। আর হচ্ছে ওয়েট বলে দিছে আমার সয়েলের, যে ময়েস্ট সয়েলের মোল্ডের ভিতরে ওয়েট কত, ময়েশ্চার কন্টেন্ট বলে দিছে যে হচ্ছে আমি বিভিন্ন ময়েশ্চার দিচ্ছি, পানি দিচ্ছি সয়েলের ভিতরে আর ওয়েট নিচ্ছি, তাহলে সেই ধরেন 10% আমি পানি দিচ্ছি তাহলে আমার ওয়েট কত, 12%-এর ওয়েট কত, এভাবে করে 10 থেকে 20%-এর ভিতরে ওয়েটগুলা বলে দেওয়া আছে। ভলিউম তো চেঞ্জ হচ্ছে না, মোল্ড তো সবসময় সেমই থাকবে। এখন আমাকে বের করতে বলছে ম্যাক্সিমাম ড্রাই ইউনিট ওয়েট আর হচ্ছে অপটিমাম ময়েশ্চার কন্টেন্ট। তার মানে আসলে কি পরীক্ষায় এই ধরনের কোয়েশ্চেন মানে আমাকে অবশ্যই গ্রাফ আঁকা লাগবে, নর্মাল গ্রাফ পেপার দেওয়া থাকবে, গ্রাফ প্লট করবো। আরেকটা কি বলছে দেখেন, আমাকে হচ্ছে ডিগ্রি অফ স্যাচুরেশন এস এর ভ্যালু 80, 90, 100, 100 মানে হচ্ছে জিরো এয়ার ভয়েড, এটার জন্য কার্ভ আঁকতে বলছে।
সেখানে বলে দিছে জিএস এর ভ্যালু 2.7। তাহলে এখন একটু দেখি ম্যাথটা কিভাবে করব, ভালো মতো মনোযোগ দেই। একটা ছক যদি করে ফেলি আমার হচ্ছে গ্রাফগুলো আঁকতে ইজি হবে। ছকটা প্রথমে হচ্ছে ভলিউম অফ মোল্ড ভিএম, তারপর হচ্ছে সয়েলের ওয়েট, এগুলা কোয়েশ্চেনে দেওয়া আছে। আর দেওয়া আছে হচ্ছে ডাব্লিউ ময়েশ্চার কন্টেন্ট, এই তিনটা জিনিসের ভ্যালু দেওয়া আছে। আমাকে বের করতে হবে দুইটা ইউনিট ওয়েট, ময়েস্ট ইউনিট ওয়েট আর ড্রাই ইউনিট ওয়েট। ঠিক আছে, সবুজ কালারের এই দুইটা আমার বের করা লাগবে। এখন এই দুইটা আমি সূত্র দিয়ে বের করে ফেলবো। সূত্রটা কি? আমার হচ্ছে ময়েস্ট ইউনিট ওয়েট গামা, সূত্র হচ্ছে W/VM। এখানে আমার ডাব্লিউর ভ্যালু দেওয়া আছে, সয়েলের ওয়েট আর ভিএম এর ভ্যালু দেওয়া আছে। জাস্ট রেশিও করলে আমি গামা পেয়ে যাচ্ছি। আর গামা ডি এর ভ্যালু সূত্র হচ্ছে গামা প্লাস 1 প্লাস ডাব্লিউ ইন্টু 100%। ডাব্লিউ দেওয়া আছে, আমি সেখান থেকে এই গামা ডি এর ভ্যালুটা বের করে ফেললাম। তাহলে আমার প্রথম টেবিলটা দুইটা সূত্র দিয়ে কাজ শেষ। এখন আমার দেখা লাগবে, যদি আমি দেখি, আমি দেখতে পারতেছি কি এই ভ্যালুটা সবচেয়ে ম্যাক্সিমাম, আর এইটা তাহলে হচ্ছে এইটা যদি ম্যাক্সিমাম হয় তাহলে এটা কি গামা ডি ম্যাক্স হওয়ার কথা, আর এটা হচ্ছে কি অপটিমাম ময়েশ্চার কন্টেন্ট হওয়ার কথা। কিন্তু আমি শুধুমাত্র এই টেবিল দিয়ে বুঝতে পারবো না, আমাকে অবশ্যই সবসময় গ্রাফ প্লট করে এটাকে বুঝতে হবে। তাহলে আমি গ্রাফে কি করব? আমি গ্রাফে এক্স এক্সিসে এই ডাব্লিউ পার্সেন্টেজ আর ওয়াই এক্সিসে গামা ডি এগুলাকে প্লট করব। ঠিক আছে, তাহলে এই প্রত্যেকটা ভ্যালুকে প্লট করব আমি। প্লট করার পরে আমি একটা গ্রাফ পাবো এরকম লেভেলের। গ্রাফের তারপরে যেটা আমি পিক পাচ্ছি, একদম স্মুথ কার্ভ আমি আঁকবো। স্মুথ যদি নাও হয় আমি কিন্তু স্মুথ করে, এই যে দেখেন স্মুথ করে কার্ভটা আঁকছে। আঁকার পরে ম্যাক্সিমাম যেই পয়েন্টটা আমি পাচ্ছি সেটা হতে পারে কি এই পয়েন্টের সাথে, যে গ্রাফের হুবহু পয়েন্টের সাথে মিলবে টেবিলের, তাও কিন্তু না। আমার যেটা আসে সেটা দিয়ে হচ্ছে আমি আঁকবো, এবং সেটা হচ্ছে আমি এক্স ওয়াই কোঅর্ডিনেটটা নিব। আমার এক্স কোঅর্ডিনেট হবে হচ্ছে অপটিমাম ময়েশ্চার কন্টেন্ট, আর ওয়াই হবে হচ্ছে গামা ডি ম্যাক্স। তাহলে সেটাই বলছে যে গ্রাফ থেকে আমি পাচ্ছি গামা ডি ম্যাক্স 17.15 আর ময়েশ্চার কন্টেন্ট 14.4। এখানের থেকে কিন্তু একটু আলাদা, এখানে 14 আর 17.1 ছিল, আর এখন কিন্তু একটু আলাদা হয়ে গেছে। আলাদা হবে, গ্রাফ আঁকলে একটু কম বেশি হবে। গ্রাফের থেকে আমি ভ্যালুটা নিব সবসময়। তাহলে এই পর্যন্ত বুঝতে মনে হয় কোনো সমস্যা নাই। আমরা একটু সামনে যাই, তারপরে প্রশ্ন নিব। আচ্ছা, আমাদের প্রথম পার্টে এইটুকুই বলছে যে ড্রাই ইউনিট ওয়েট ম্যাক্সিমাম বের করতে আর ময়েশ্চার কন্টেন্ট বের করতে। এরপরে বলছে যে এস এর ভ্যালু বা ডিগ্রি অফ স্যাচুরেশনের ভ্যালু বিভিন্ন যদি দেই তাহলে আমাকে সেটার জন্য গ্রাফ আঁকতে হবে, বা হচ্ছে সেই এস এর জন্য আমার যতগুলো এখানে 80, 90, 100 আছে সেই গ্রাফগুলো আমি আঁকবো। এখানে জিএস এর ভ্যালু দেওয়া আছে। এখন একটু যদি সূত্র দেখি, গামা ডি ইকুয়ালস টু জিএস গামা ডাব্লিউ ডিভাইডেড বাই 1 প্লাস জিএস ডাব্লিউ ডিভাইডেড বাই এস। এখানে আমি জিএস এর ভ্যালু বলে দিছে প্রশ্নে 2.7, গামা ডাব্লিউর ভ্যালু আমি জানি কত হবে 9.8 কিলোনিউটন পার মিটার কিউব। ডাব্লিউ, এই ডাব্লিউটা কোশ্চেনে বলে দেওয়া আছে। কোথায় বলে দেওয়া আছে প্রশ্নে? এই যে ময়েশ্চার কন্টেন্ট 10 থেকে 20, এই ভ্যালুটাও বলে দিছে আমার ডাব্লিউর ভ্যালু। এস এর ভ্যালুটা প্রশ্নে বলে দিছে যে একবার হচ্ছে 80 হবে, একবার 90 হবে, একবার 100 হবে। ঠিক আছে, তিনটা হবে। তাহলে একটু এই তিনটার জন্য আমি গামা ডি বের করব। তাহলে আমি ধরলাম, প্রথমে আমি ধরে নিচ্ছি যে এস এর ভ্যালুটা আমার 80। ঠিক আছে, তাহলে আমি এস এর ভ্যালুটা 80 লিখবো, মানে 80%-এর জন্য বের করব। তাহলে এই সূত্রটা একটু ভালো মতো দেখি। এস এর ভ্যালু আমি 80 বসাচ্ছি বা 0.8 বসাচ্ছি, জিএস এর ভ্যালু 2.7 বসালাম, গামা ডাব্লিউর ভ্যালু 9.8 বসালাম। এখন আমাকে প্রশ্নে বলে দিছে এই যে ডাব্লিউ, প্রত্যেকটা ডাব্লিউর জন্য আমি কি পাবো? গামা ডি পাবো। ঠিক আছে, তাহলে 8-এর জন্য 20.84 আসছে আমার গামা ডি এর ভ্যালু। 20-এর জন্য আমার আসছে 15.82। কখন? যখন এস এর ভ্যালু আমার 80। প্রত্যেকটা ডাব্লিউকে আমি বসাচ্ছি এখানে এক একবার। 5টা ডাব্লিউ থাকলে আমি 5টা গামা ডি পাচ্ছি। 80-র জন্য কাজ শেষ। এবার আমি 90-এর জন্য নিব এস এর ভ্যালু, বা 0.9 বসাবো। 0.9 বসায় সেম ভাবে 8 থেকে 20-এর ভ্যালুগুলা বসায় আমি গামা ডি এর ভ্যালুটা পাচ্ছি। সেম ভাবে 100%-এর জন্য এস এর ভ্যালু যদি আমি 100% বা 1 বসাই, প্রত্যেকটা হচ্ছে আমি ডাব্লিউর জন্য ভ্যালু পাবো। ঠিক আছে, প্রত্যেকটা ডাব্লিউর জন্য ভ্যালু পাবো।
এখন একটু প্রশ্ন একটু দেখি, আমার কোশ্চেনে যেটা দেওয়া ছিল, কোশ্চেনে আসলে দেওয়া ছিল 10 থেকে 20, 10, 12, 14 এরকম 2 2 করে বাড়াইছে। বাট আমি যেহেতু গ্রাফ আঁকছি, আমি কিন্তু আরেকটু লিখতে পারি, এরা এর জন্য একটা ভ্যালু বেশি নিছে 8। এখন বলতে পারেন যে ম্যাম 8 কোত্থেকে নিছে? 8 আসলে নিছিল হচ্ছে এই গ্রাফ থেকে। আপনারা চাইলে 8 নাও নিতে পারেন, এই টেবিলে যেটা দেওয়া থাকবে একদম শুরুর প্রশ্নে এই কটা নিয়েও আঁকলেও কোনো সমস্যা নেই। তাহলে এই প্রত্যেকটার জন্য আমি এস এর ভ্যালু 80, 90, 100%-এর জন্য আমি গামা ডি এর ভ্যালু পেয়ে গেলাম। এখন প্লট করব, আমি গ্রাফে প্লট করব। গ্রাফে একই গ্রাফে প্লট করতে হবে, এটা কিন্তু আলাদা কোনো গ্রাফে করা লাগবে না। আমার এই 3টা লাইন আঁকবো, ঠিক আছে? কিভাবে আঁকলাম? আমি ডাব্লিউ এর ভ্যালু 100 জানি, প্রথমটা যদি একটু দেখি, ডাব্লিউ এর ভ্যালু 10, এস এর ভ্যালু 19.81। তাহলে দেখেন ডাব্লিউর ভ্যালু আমার 10, এস এর ভ্যালু আমি বলছি 19.81 ধরলাম, এইখানে এই একটা পয়েন্ট পেলাম। সেম ভাবে ধরলাম ডাব্লিউর ভ্যালু 12 আর এস এর ভ্যালু ধরলাম আমার আসছে 18.5। এভাবে করে করে আমি এস এর জন্য একটা কার্ভ পাবো 80%-এ, 90%-এর জন্য পাবো, 100%-এর জন্য পাবো। পরীক্ষায় এরকম হতে পারে আমার এই 80%-এর গ্রাফটা আমার যে বেল শেপ কার্ভ আছে তার ভিতরে ঢুকে যেতে পারে, কোনো সমস্যা নাই। শুধুমাত্র যখনই এই 100%টা হবে, 100% কখনো টাচ করতে পারবে না। আমার 80% কম্প্যাকশন হতেই পারে, কিন্তু এই 100%কে কখনো টাচ করবে না, এটা খেয়াল রাখবো, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমাদের কিন্তু ম্যাথ হয়ে গেল। আমি হচ্ছে একই ম্যাথে দুটা কার্ভ আঁকবো। একটা হচ্ছে জিরো এয়ার ভয়েডের জন্য, যেটা এস ইকলস টু 100, এস ইকলস টু 90, এস ইকলস টু 80%। এটার জন্য 3টা আমি লাইন টানতেছি, আর হচ্ছে অপটিমাম ময়েশ্চার কন্টেন্ট, আর হচ্ছে ট্রাই ইউনিট ওয়েটটা বের করতেছি, ম্যাক্সিমাম ট্রাই ইউনিট ওয়েট। আচ্ছা, এরপরে হচ্ছে সয়েল কম্প্যাকশনের বিভিন্ন বলে দিচ্ছে যে আমার পানি বা হচ্ছে ময়েশ্চার কন্টেন্ট বাড়ার সাথে সাথে কি ধরনের ভলিউম চেঞ্জ হতে পারে, ঠিক আছে? যদি শ্রিঙ্কেজ হয় তাহলে আস্তে আস্তে হচ্ছে আমার কি হবে, ভলিউমটা বাড়বে। ড্রাই অবস্থায় ডিউ টু ড্রাইং আমার যদি শ্রিঙ্কেজ হয় ভলিউম বাড়বে, যদি সোয়েলিং হয় তাহলে আস্তে আস্তে আমার কি বলতেছি, ময়েশ্চার কন্টেন্ট বাড়ানোর সাথে সাথে ভলিউম চেঞ্জ কমবে, ভলিউম কিন্তু কমে যাচ্ছে না, চেঞ্জেসটা কমবে, ঠিক আছে? যেরকম শ্রিঙ্কেজ আমার ড্রাই হচ্ছে, ঠিক আছে, ড্রাই হওয়ার কারণে শ্রিঙ্ক করতেছে, তাহলে ভলিউমের চেঞ্জটা আমি যত পানি দিব চেঞ্জটা কম হবে, ঠিক আছে? আর যদি আমার সোয়েলিং হয় সেই চেঞ্জটা হচ্ছে শ্রিঙ্কেজের সময় বেশি হবে, আর সোয়েলিং এর সময় চেঞ্জটা কম হবে। আর এটা তো নর্মাল আমার সেই বেল শেপ কার্ভ। এখন আজকের ক্লাসটা এই পর্যন্তই।